হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজ ক্লাস 12 ফিজিক্সের ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাস 12-এর প্রথম ক্লাস হবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসো। আর আজকের ক্লাসে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে দিই, ক্লাস 10-এ তোমরা পড়েছিলে যে চার্জ বা আধান। এই চার্জ বা আধান, এই আধানের সিম্বল আমরা কি দ্বারা প্রকাশ করি? এই আধানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করে থাকি। আধানের সিজিএস পদ্ধতিতে আধানের একক স্ট্যাট কুলম। এসআই পদ্ধতিতে আধানের একক কি? এসআই পদ্ধতিতে আধানের একক কুলম। আধানের মাত্রাও তোমরা জানো, আধানের মাত্রা আইটি। এবার সাপোজ ধরো দুটো পজিটিভ চার্জকে রেখে দিলে, যখন দুটো পজিটিভ চার্জকে রেখে তাদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, তখন সেই চার্জ দুটো কি করবে? পরস্পরকে রিপেল করবে, বিকর্ষণ করে দেবে। ধরে নাও দুটো চুম্বক নিলে, আর চুম্বকের দুটো সমজাতীয় মেরুকে কাছের দিকে নিয়ে আসছো, তারা পরস্পরকে কি করে? পরস্পরকে বিকর্ষণ করে দেয়। আর যদি দুটো বিপরীত মেরুকে কাছের দিকে নিয়ে আসো, তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। ঠিক তেমনই চার্জের ক্ষেত্রেও একই। চার্জের ক্ষেত্রেও তুমি যদি দুটো সমজাতীয় চার্জ, ধরে নাও দুটো পজিটিভ চার্জকে কাছের দিকে নিয়ে আসছো, তারা পরস্পরকে কি করবে? তারা পরস্পরকে বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ চার্জকেও যদি কাছের দিকে নিয়ে আসো, তারাও একই, পরস্পরকে বিকর্ষণ করবে। এবার ধরো একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তাদের তুমি কাছের দিকে নিয়ে আসছো, তারা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই বেসিক কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে। না জানলে আমরা নেক্সট যে চ্যাপ্টার আমাদের, যেটা আজকে আলোচনার বিষয়, কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র, সেই সূত্র আজকে আলোচনা করব। আর সেই সূত্রের পর যে তার ভেক্টর রূপ, সেই সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, সব ক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা? আজকে সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট হেডিং দাও, কুলম্বের সূত্র। আমি মুছে দিচ্ছি, হেডিং দাও, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। তাহলে বিজ্ঞানী কুলম্ব কি বলেছেন? যদি দুটি স্থির বিন্দু আধানকে আর দূরত্বে রেখে দাও, একটা Q1 আর একটা Q2, একটা পজিটিভ একটা নেগেটিভ ধরে নিয়েছি, তুমি দুটোকেই পজিটিভ ধরতে পারো, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি দুটো আলাদা আধানকে নিয়ে নাও, তারা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে কুলম্ব কি বললেন? যদি দুটি স্থির বিন্দু আধানকে আর দূরত্বে রেখে দাও, তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ কিংবা বিকর্ষণ বল, যেহেতু দুটি কি বিপরীত আধান, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল, সেই বলটা কি হবে? সেই বলটা হবে আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে স্কয়ার ইনভার্স ল, দেখেই বোঝা যাচ্ছে এটা কি স্কয়ার ইনভার্স ল। আমি এর একটু গ্রাফ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সাপোজ ধরে নাও এটা আর এক্সিস আর এটা এফ বলের। কি বলেছে না, বল যত বাড়বে তার ডিস্টেন্সটা তার দ্বিগুণ হারে কমবে। এফ প্রপোর্শনালি 1/r²। তার মানে কি না, বল যত বাড়বে আর তার দূরত্বটা তার দ্বিগুণ হারে কমবে। অন্যভাবেও আমরা দেখতে পারি, দূরত্বকে তুমি দ্বিগুণ হারে বাড়িয়ে দাও, তাহলে কি হবে? তার বলটা 4 গুণ বেড়ে যাবে। দূরত্বকে দ্বিগুণ হারে বাড়িয়ে দাও, তাহলে তার বলটা কি হবে? দূরত্বকে দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছো, তার বলটা 4 গুণ কমে যাবে। অবভিয়াসলি তার 4 গুণ কমে যাবে। দেখো, তাহলে আমরা একটু গ্রাফ আকারে দেখছি কিরকম এর গ্রাফটা তাহলে প্লট করলে কি হবে। দেখো, এইভাবে রাখতে পারি আমরা। এর মানে কি? মুছে দাও, ঠিক করে দিচ্ছি।
হচ্ছে না। দেখো বলটা কি কম ছিল, যখন তার দূরত্বটা কম ছিল তখন তার বলটা কি হয়েছিল, অনেকটা বেশি ছিল। দূরত্ব যখন বাড়তে আছে বলটা কি হয়েছে, বলটা কমে যাচ্ছে। তাহলে কি হলো, তার বল যদি আমরা বৃদ্ধি করি তার দূরত্বটা দ্বিগুণ হারে কমে যাবে। আর দূরত্ব দ্বিগুণ হারে কমা মানে বল 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এফ প্রপোর্শনালি 1/r²। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আশা করি। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এফ প্রপোর্শনালি Q1 Q2 আর এফ প্রপোর্শনালি 1/r², তাহলে আমাদের ফাইনালি আমরা সূত্রটা কি পাবো। দেখো ফাইনালি আমরা যে সূত্রটা পাবো আমরা এইভাবে লিখতে পারি, এফ প্রপোর্শনালি Q1 Q2 বাই r², কিংবা এফ সমান কে Q1 Q2 বাই r²। এবার তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে, স্যার এই কেটা কি? হ্যাঁ, এই কে কে আমরা কি বলবো, কে বলবো কুলম্বীয় কনস্ট্যান্ট, কুলম্বের সূত্রের ধ্রুবক। এই কে এর মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। সাপোজ ধরো তুমি কুলম্বের সূত্র দুটো স্থির বিন্দুকে বায়ু মাধ্যমে রেখে দিয়েছো আর তারা r দূরত্বে আছে, সেক্ষেত্রে তুমি কুলম্বের সূত্রের যে মান পাবে ওই দুটো একই আধানকে কি করলে জল মাধ্যমে রেখে দিলে, ওয়াটার মাধ্যমে, সেক্ষেত্রে কি হবে, কুলম্বের সূত্রের মান তুমি আলাদা পাবে। এর থেকে কি বোঝা যাচ্ছে না, এই কে প্রতিটা মাধ্যমের ওপর তার মানকে চেঞ্জ করে থাকে। তাই এই কে আমরা বলবো কি কুলম্বীয় কনস্ট্যান্ট। সাপোজ ধরো বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে তুমি রেখে দিলে, এটা মুছে দিচ্ছি আমি, বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে দুটো স্থির বিন্দু আধানকে রেখে দিলে, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে রেখে দিলে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই কুলম্বীয় কনস্ট্যান্ট কে এর মান হবে 1। সেক্ষেত্রে এই কুলম্বীয় কনস্ট্যান্ট কে এর মান হবে 1, কে সমান 1। তাহলে ফাইনালি যদি আমরা সূত্রে কে এর মান 1 বসাই, তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপটা কেমন পাবো, এফ সমান কে এর মান 1 বসিয়ে দাও Q1 Q2 বাই r²। তাহলে ফাইনালি আমরা পাবো Q1 Q2 বাই r²। সেম বায়ু মাধ্যমে যদি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের মান বের করতে দেয়, তাহলে কি লিখবে বায়ু মাধ্যমে, এই কে এর মান বায়ু মাধ্যমে 1/4π এপসাইলন নট 9 × 10⁹ একক একটা আছে কে এর একক, সেটা আমরা একটু পরে বের করে নিচ্ছি, এত ইউনিট এসআই ইউনিট পাবো আমরা। তাহলে নেক্সট দেখো আমরা কি জানলাম, এসআই পদ্ধতিতে যদি বায়ু মাধ্যমে থাকে সেক্ষেত্রে আমরা কে সমান পাবো 1/4π এপসাইলন নট, আর সেক্ষেত্রে কি ওর মানটা 9 × 10⁹। আর এখানে যে এপসাইলন নট একে বলা হয় কি পারমিটিভিটি অফ মিডিয়াম বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর ওপর একটা ক্লাস বানাবো, এর ওপর একটা ক্লাস তৈরি করব, ঠিক আছে, সেখানেও খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের কাছে তুলে ধরবো। তো নেক্সট দেখো আমরা জানবো এই কে যদি অন্য কোনো মাধ্যমে এসআই পদ্ধতিতে থাকে, অন্য যে কোনো মাধ্যমে এসআই পদ্ধতি থাকে, সেক্ষেত্রে কি আমরা এই মানটা বসাতে পারি, সেক্ষেত্রে এই মানটা বসাতে পারবো না। তাহলে এসআই পদ্ধতিতে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা কি লিখব, কে সমান 1/4π এপসাইলন, 1/4π এপসাইলন। এপসাইলনটা কি এক্ষুনি বলেছিলাম, পারমিটিভিটি অফ মিডিয়াম বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এর উপর একটা ক্লাস নেক্সট ক্লাসে আলোচনা করিয়ে দেবো। তাহলে এই ছিল আজকে কনসেপ্ট, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে এর মান কত হবে, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে কত হবে, কিংবা অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দুটো ডিফারেন্স দেখো, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে ক্ষেত্রে আমরা কে এর মান 1/4π এপসাইলন নট পাবো, কিংবা এপসাইলন 0 যাকে বাংলাতে বলা হয়। আর এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কি পাবো, এপসাইলন পাবো। তাহলে এদের ডিফারেন্স কি পেলাম, এপসাইলন নট আর এপসাইলন, তাই না, এটাই ডিফারেন্স পাবো। নেক্সট
আজকে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। কি কনসেপ্ট থাকবে আজকে? না, এই যে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে তার রূপ কেমন পাবো। আজকে সাপোজ ধরে নাও তুমি দুটো স্থির বিন্দু আধান দিয়ে দিল, সেক্ষেত্রে তুমি কি করলে না কুলম্বের সূত্র লাগিয়ে দিলে। যদি বলে দেয় তারা আর ডিস্টেন্সে আছে, তোমাকে দুটো এক্সটেন্ডেড বড় বড় চার্জ দিয়ে দিল, সেক্ষেত্রে কি তুমি কুলম্বের সূত্র লাগাতে পারবে? সেক্ষেত্রে লাগানো সম্ভব নয়। তাহলে হেডিং দাও কুলম্বের সূত্রের প্রয়োগ। কোথায় কোথায় আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো? মুছে দিচ্ছি এটা, কুলম্বের সূত্রের প্রয়োগ। নেক্সট হেডিং দিয়ে দাও কুলম্বের সূত্রের প্রয়োগ। কুলম্বের সূত্রের প্রয়োগ। কুলম্বের সূত্রের প্রয়োগ আমরা কোন কোন ক্ষেত্রে এই কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারবো। 1 নম্বর, যদি এক্সটেন্ডেড বড় বড় চার্জ থাকে, বড় বড় চার্জের ক্ষেত্রে তোমাকে যদি দুটো ক্ষুদ্র ক্ষুদ্র আধান আর আধ দূরত্বে দিয়ে খুব ক্ষুদ্র দূরত্বে, সেক্ষেত্রে তুমি কি করলে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার, K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার খুব সহজেই বের করতে পারবে। কিন্তু তোমাকে দুটো স্পেয়ার দিয়ে দিল, গোলক দিয়ে দিল বড় বড়, আর সেখানে চার্জকে কি করেছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এইভাবে দেখো, যদি দুটো এইভাবে গোলক দিয়ে দিয়েছে আর কি করেছে চার্জকে, পজিটিভ চার্জকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আরেকটা কি করেছে, পাশে আরেকটা গোলক দিয়ে দিয়েছে, সেটাতে নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তুমি কি সেক্ষেত্রে কুলম্বের সূত্র লাগিয়ে দিতে পারবে? ভেবে দেখো। অবভিয়াসলি সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা লাগাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি দেখছি না, কুলম্বের সূত্র তখনই ব্যবহার করতে পারবো যখন দুটো স্থির বিন্দু আর খুব ক্ষুদ্র ক্ষুদ্র আধান হবে। তাহলে আমরা লিখতে পারি কুলম্বের সূত্র ভ্যালিড অনলি ফর পয়েন্ট চার্জ, মানে কেবলমাত্র দুটো স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। দুটো বিন্দু আধান, মানে কুলম্বের সূত্র লাগাতে গেলেই আগে দেখে নিতে হবে তোমাকে আধান দুটি বিন্দু আধান কিনা। তোমাকে বড় বড় আধান দিয়ে দিল পরীক্ষাতে, আর তুমি কি করলে সঙ্গে সঙ্গে কুলম্বের সূত্র লাগিয়ে দিলে, সেক্ষেত্রে কিন্তু ভুল, সেক্ষেত্রে এটা হবেই না। নেক্সট দেখো 2 নম্বরতে লেখো, ধরো দুটো আধান, দুটি আধান স্থির, দুটি আধান স্থির, সেক্ষেত্রে কি হবে কুলম্বের সূত্র প্রযোজ্য। কিন্তু যদি 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 কি হয়, দুটি আধান গতিশীল হয়, সেক্ষেত্রে কুলম্বের সূত্র নট ভ্যালিড, সেক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে আমরা কি কনসেপ্ট পেলাম, যে যদি দুটি আধান স্থির থাকে আর তার আধ দূরত্বে আছে, সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে দিতে পারবো। একটু কনসেপ্টটা বুঝো, দুটো আধান দিয়ে দিয়েছে আর তারা কি হয়েছে, স্থির নয়, তারা গতিশীল, এইভাবে মুভ করছে, তাই না, মুভ করে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। যদি একটি আধান স্থির হয়, 4 নম্বর দিয়ে দাও, যদি একটি আধান স্থির হয়, একটি আধান স্থির আর অন্যটি কি না গতিশীল, সেক্ষেত্রে কিন্তু তুমি কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবে, তাহলে একটি আধান স্থির আর একটি আধান গতিশীল, তাই না, একটি আধান স্থির হয়ে আছে আর একটি আধান গতিশীলে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবে। আজকে নেক্সট আর শেষ যেটা আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে ভেক্টর রূপ। যে কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ দেখবে বইতে তোমাদের অন্যভাবে একটু দেওয়া আছে, জটিল লাগবে তোমাদের। যেটা করাবো এটা খুব সহজ, আর তোমরা এটা পরীক্ষাতে লিখতে পারো। এইচএসে আসে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটা তুলে নাও। তোলা হয়ে গেছে তো মুছে দিচ্ছি এটা।
তাহলে জানলে কুলম্বের সূত্রের প্রয়োগ এক্সটেন্ডেড মানে বড় বড় যে চার্জ সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রকে প্রয়োগ করতে পারবো না। তাহলে কুলম্বের সূত্র অনলি ফর ভ্যালিড পয়েন্ট চার্জ, আর দুটো যদি বিন্দু আধান স্থির থাকে সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। আর যদি দুটো বিন্দু আধান কি হয়, গতিশীল হয়, সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। আর একটি আধান স্থির অন্য আধান গতিশীল, সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি। নেক্সট দেখো ভেক্টর রূপ, ভেক্টর ফ্রম কুলম্বস ল। ভেক্টর রূপ বের করবো কুলম্বের সূত্রের। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, দুটো আধান নিয়ে নাও, ধরে নাও দুটো আমি পজিটিভ আধান নিয়ে নিয়েছি, আর তাদের মোট আর দূরত্বে রেখে দিয়েছি, একটা Q1 আর একটা Q2। যখনই দুটো পজিটিভ আধান হবে কি করবে, তারা পরস্পরকে রিপেল করবে। এটাকে আমি প্রথম আধান ধরে নিচ্ছি আর এটাকে দ্বিতীয় আধান ধরে নিচ্ছি। প্রথম আধান কি করবে, দ্বিতীয় আধানকে এইদিকে রিপেল করবে। তাহলে আমরা সেই জায়গায় লিখতে পারি কি F ফার্স্ট ডিউ টু সেকেন্ড, সরি S সেকেন্ড ডিউ টু ফার্স্ট, S সেকেন্ড ডিউ টু ফার্স্ট, মানে বলটা কি হচ্ছে, দ্বিতীয় আধানটিকে প্রথম আধান বল দিচ্ছে। এই দ্বিতীয় আধানের দরুন প্রথম আধানটা কি করবে, এইদিকে একটা বল প্রয়োগ করবে, তো সেটা লিখতে পারি F ফার্স্ট ডিউ টু সেকেন্ড। তাহলে প্রথম আধানটাকে দ্বিতীয় আধানটা কতটা বল দিচ্ছে, ফার্স্ট ডিউ টু সেকেন্ড। নেক্সট দেখো, নেক্সট আমরা লিখতে পারি কি এই ডিরেকশন। কেন, আমাদের ভেক্টর রূপ জানতে গেলে তার ডিরেকশন জানতে হবে। প্রথম এর ক্ষেত্রে দুটো আমরা ডিরেকশন পাবো, একটা কি পাবো সেকেন্ড টু ফার্স্ট আর একটা ফার্স্ট টু সেকেন্ড। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ডিরেকশন, দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে R2 মাইনাস R1 ভেক্টর, R2 মাইনাস R1 ভেক্টর। এক্ষেত্রে কি আমরা পাবো, দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না, এদিক থেকে আসছে। তাহলে লিখতে পারি আমরা R1 মাইনাস R2। তাহলে আমরা এর ডিরেকশন পেয়ে গেলাম। ফাইনালি এই ছবিটা আগে ভালো করে বুঝে নাও। দুটো পজিটিভ আধান আছে আর তারা কি করছে, পরস্পরকে বিকর্ষণ করছে। প্রথম আধানের দরুন দ্বিতীয় আধান কতটা বল পেয়েছে, সেকেন্ড ডিউ টু ফার্স্ট। প্রথম দ্বিতীয়টা কতটা, প্রথম আধানের দরুন যে বলটা পেয়েছে আমরা লিখেছি সেকেন্ড ডিউ টু ফার্স্ট, আর দ্বিতীয় আধানের দরুন প্রথম আধান কতটা বল পেয়েছে, ফার্স্ট ডিউ টু সেকেন্ড, এতটা বল পেয়েছে। নেক্সট দেখো এদের একটা, এটা যেহেতু ভেক্টর রূপ তাহলে এর একটা ডিরেকশন লাগবে। ম্যাগনিটিউড পেয়ে যাবো, কিন্তু তার ডিরেকশনটা তো আমাদের নিতে হবে, নাহলে সেটা কি ভেক্টর ফর্ম হবে, হবে না। তাহলে তার ডিরেকশন নিলাম। এবার দেখো এখানে কুলম্বের সূত্র লাগিয়ে দাও। কুলম্বের সূত্র আমরা কি জানি, ফোর্স ফার্স্ট ডিউ টু সেকেন্ডের ক্ষেত্রে বের করবো। প্রথমটার উপর দ্বিতীয়টা কতটা বল প্রয়োগ করছে, সেক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা কি লিখতে পারি, K ইন্টু Q1 Q2 বাই মড R এর স্কোয়ার। এটা কি হলো, এটা ভেক্টর রূপ পেলাম, অবভিয়াসলি একটা ভেক্টর রূপ পেলাম না, এটা একটা স্কেলার ফর্ম পেয়ে গেলাম। ভেক্টর ফর্ম পেতে হলে কি করতে, আমাদের একটা ইউনিট ভেক্টর নিয়ে আসতে হয়। যদি আমরা n কে ইউনিট ভেক্টর ধরি তাহলে কি লিখতে হয়, n ভেক্টর বাই ইউনিট ভেক্টর এইভাবে বের করতে হয়, n ভেক্টর বাই n স্কেলার, n ভেক্টর বাই n। তাহলে দেখো এই ডিরেকশনের যদি আমরা ইউনিট ভেক্টর বের করি, কীভাবে বের করব, তাহলে দেখো ইউনিট ভেক্টরটা বের করছি, R1 মাইনাস R2 ইউনিট ভেক্টর। কী পাবো, R1 মাইনাস R2 ভেক্টর বাই R1 মাইনাস R2 মোড, R1 মাইনাস R2 মোড। ফাইনালি আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ইউনিট ভেক্টরটা বসিয়ে দিতে পারি, R1 মাইনাস R2 ভেক্টর বাই R1 মাইনাস R2 মোড। তাহলে ফাইনাল অ্যান্সার যেটা আমরা পাবো, দেখো এই মড আর, এই মড আরকে কি লিখতে পারি আমরা, R1 মাইনাস R2। এই মড আর সমান কি আমরা লিখতে পারি R1 মাইনাস R2, মড R1 মাইনাস R2 একই তো, এই আর যা আর এই R1 মাইনাস R2 কিংবা R2 মাইনাস R1 একই। তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনাল অ্যান্সার যেটা পাবো কি লিখবো আমরা,
এই লাইনটা আমি মুছে দিচ্ছি, এটা একটু দেখে নাও, লাইনটা আমি মুছে দিচ্ছি। নেক্সট তাহলে আমি এই লাইনটা মুছে দিয়ে এটা সেকেন্ড লাইন করবে। আর এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি কি R1 মাইনাস R2, R1 মাইনাস R2, R1 মাইনাস R2। তাহলে ফাইনাল আমরা যেটা পাবো, ফাইনাল কি পাবো আমরা, ফাইনাল পাবো K ইন্টু Q1 Q2 বাই R1 মাইনাস R2 হোল কিউব, R1 মাইনাস R2 মড তার হোল কিউব আর R1 মাইনাস R2 ভেক্টর। তাহলে ফাইনালি আমরা এইটা পাবো, এফ ফার্স্ট ডিউ টু সেকেন্ড। তোমরা নিজেরা বাড়িতে বের করবে এফ সেকেন্ড ডিউ টু ফার্স্ট। আর কি একই উত্তর আসবে, সেক্ষেত্রে শুধু এখানে কি হবে না R2 মাইনাস R1, এক্ষেত্রেও R2 মাইনাস R1 ভেক্টর। সো স্টুডেন্ট, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার প্রতিটি আপডেট পেতে থাকো। সো স্টুডেন্ট, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে।